আচ্ছা, তাহলে দেখেন আমরা হচ্ছে গত ক্লাসটা একটু করে রিভিশন করব। হ্যাঁ, এখানে যে কোনো একটা ফোল্ডারে যাবেন, আপনি যে ফোল্ডারে কাজ করবেন সেই ফোল্ডারে যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ, টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পরে যে ফাইলটা আসবে এটার একটা রিনেম দিবেন। ধরেন ইন্ডেক্স নামটা দিছি, তারপর হচ্ছে কি টিএক্সটি কে আমরা চেঞ্জ করে এইচটিএমএল করে দিছি। হ্যাঁ, ওয়ার্নিং আসতেছে, ওয়ার্নিং এর পরে ইয়েস এ ক্লিক করবেন, দেখবেন যে এটা ব্রাউজারের রূপ নিয়ে নিয়েছে, অর্থাৎ এটা আহ, এই যে এটা একটা ব্রাউজার হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি এটা ক্লিক করি এটা কিন্তু ব্রাউজারে ওপেন হবে। এর মানে হচ্ছে এটা অলরেডি একটা ওয়েব পেজ হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম। আচ্ছা, তাহলে হচ্ছে এবার এখানে আমরা এডিট করার সময় একটা এডিটর এডিট করছিলাম, এই যে এডিট নোটপ্যাড প্লাস প্লাস, এটা আমি ডাউনলোড করার জন্য গত ক্লাসে দেখাইছি, আপনারা ডাউনলোডটা করে নেবেন যদি কেউ গত ক্লাসটা না দেখে থাকেন। তাহলে এটাতে আমরা যখন রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে যাব, তখন একটা উইন্ডো পাবো। এই উইন্ডোটা, হ্যাঁ, এখানে আমরা কোড করব। তো এর জন্য প্রথমে আমরা বলছিলাম যে আমরা যে এইচটিএমএল নিয়ে এখন কাজ করতেছি সেটা হচ্ছে এইচটিএমএল5। HTML5 এর জন্য HTML5 কে ডিক্লারেশন করতে হবে। এর দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে একটা এক্সক্লামেটরি সাইন দিবেন। এক্সক্লামেটরি সাইনের পরে দিবেন হচ্ছে ডক টাইপ, স্পেস দিয়ে আপনি ছোট হাতের HTML দিবেন। হ্যাঁ, এটার মানে হচ্ছে HTML5 নিয়ে আমরা কাজ করতেছি। HTML5 এর ডিক্লারেশন হচ্ছে এটা। এরপরে আমরা ফার্স্টে কয়েকটা মৌলিক ট্যাগগুলো লিখে নিব। প্রথম হচ্ছে HTML, এটাকে ক্লোজ করব HTML, মাঝখানে কার্সরটা রেখে এটাকে আমরা একটু নিচে নিয়ে যাব। এর ভিতরে আমরা বলছিলাম কি দুই ভাগে বিভক্ত, একটু ডানে করে লিখতে হবে, একটার ভিতর আরেকটা ট্যাগ লিখলে একটা একটু ডানে করে লিখতে হবে, এটাকে ট্রি ডিজাইন বলে। হ্যাঁ, তো এটার ভিতর আমরা লিখবো হচ্ছে হেড ট্যাগ, হেড। এর ভিতরে এরপরে হচ্ছে আমরা ক্লোজ করব HEAD, হেড। এর নিচে হচ্ছে আমরা আরেকটা ট্যাগ লিখবো, সেটা হচ্ছে বডি, বডি ট্যাগ। ঠিক আছে, এই দুইটা ট্যাগকে আমরা একটু ওইভাবে করে রাখবো। তাহলে আমরা HTML ট্যাগটা লাইন তো এখন ক্লিয়ার আছে না? নেট তো ক্লিয়ার আছে, সবাই তো শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, একটু রেসপন্স করবেন মাঝে মধ্যে। হ্যাঁ, সব ক্লিয়ার আছে। ওকে। আচ্ছা, তাহলে এই HTML টা হচ্ছে আমাদের মৌলিক ট্যাগ, মেইন। হ্যাঁ, এটার ভিতরে আমরা দুই ভাগে বিভক্ত করি পেজটাকে। একটা হচ্ছে উপরের অংশ বা হেড অংশ, আর একটা হচ্ছে বডি অংশ। হেড অংশের মধ্যে আমরা কি করব, একটা টাইটেল ট্যাগ নিব। এগুলো আমরা গত ক্লাসে দেখাইছি। মানে বলতেছি যে এই ট্যাগ গুলো প্রতিটা পেজের জন্য নির্ধারিত, এগুলো লিখতে হবে, এগুলো মৌলিক ট্যাগ। এতটুকু HTML, হেড, হেডের নিচে বডি এবং হেডের ভিতরে টাইটেল, এতটুকু হচ্ছে মৌলিক। হ্যাঁ, মৌলিক স্ট্রাকচার। এরপরে আমরা যাবতীয় কাজগুলো করব কোথায়? বডি ট্যাগের মধ্যে। ঠিক আছে, বডি বলতে আমরা কোনটাকে বুঝি? এই যে সাদা অংশটা, ব্রাউজারের যে সাদা অংশ, এটা হচ্ছে বডি। ঠিক আছে, আর বাকি উপরের যে অংশটা, এই সামান্য অংশটা, এটা হচ্ছে এই হেড ট্যাগ। এবং হেড ট্যাগের মধ্যে আরো কিছু কাজ হয়, বিভিন্ন পেজকে লিঙ্ক করানো সহ বিভিন্ন ফাইলকে লিঙ্ক করানো, এই সমস্ত বিষয়গুলো কাজ হয়, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে আমরা এই জায়গায় যদি কিছু লিখি সেটা হচ্ছে কোথায়? এখানে চেঞ্জ হবে। হ্যাঁ, গত ক্লাসে আমরা দেখাইছি। তাহলে আমরা আজকে এটাতে লিখতেছি, ধরেন হচ্ছে আমাদের ফরম্যাটিং ট্যাগ। আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করবো, ফরম্যাটিং ট্যাগ নিয়ে। হ্যাঁ, তো এই ফরম্যাটিং ট্যাগ গুলো গত ক্লাসে আমি এই বডিতে তিনটা ট্যাগ দেখাইছিলাম। একটা হচ্ছে বি ট্যাগ, বি কে আমরা ক্লোজ করি। এর ভিতরে ধরেন আমি একটা লেখা লিখলাম W3 প্রোগ্রামিং
ফুল বাংলাদেশ এই বি ট্যাগের মধ্যে। তাহলে আমরা যদি এখন ব্রাউজারে এসে যদি রিলোড দিই, আমরা এটা একটু জুম করে দেখাচ্ছি, দেখেন এই এটা হচ্ছে এই লেখাটা আসলো কিসের কারণে? বোল্ড ট্যাগ এই বি এর কারণে। এখানে কার্সর রেখে কন্ট্রোল ডি প্রেস করলে নিচের দিকে লাইন কপি হবে। আমরা এই একই লেখাটাকে মানে মোটা করে যে লেখাটা, এটাকে চাইলে আরেকটা ট্যাগ দিয়ে করতে পারি। কপি না করে আমি এটাকে একটু কপি করে রাখি, এটাকে কাট বা কপি করে রাখি। আমি এখানে আরেকটা ট্যাগ লিখবো, সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। স্ট্রং, এই স্ট্রং ট্যাগকে ক্লোজ করতে হবে। দেখেন এই স্ট্রং ট্যাগের মাঝখানে যেটা লিখবো এবং বি ট্যাগের মাঝখানে যেটা আছে একই, মানে ডিজাইনটা একই। আমি যদি এখানে রিলোড দিই, নিচে আরেকটা লাইন আরেকবার আসবে, দেখেন এটা আসবে। এটাও কিন্তু একই, এখানে কোনো চেঞ্জ নাই। যারা পরে পরে আসতেছেন, তারা যদি রেগুলার ক্লাস করে থাকেন, তাহলে যেটা করবেন, আমি একটা লিংক দিছি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে। এটা হচ্ছে ইউটিউবের প্লেলিস্ট, এবং সাথে সাথে সেটা আপনারা ওই ফেসবুকেও পাবেন, ফেসবুক পেজগুলোতে পাবেন। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে এই এতটুকটা হচ্ছে কি বি টেকের কারণে আসছে, এবং এর প্রত্যেকে যেটা আসছে সেটা এখান থেকে, এটা হচ্ছে স্ট্রং টেকের কারণে। তাহলে বি টেকে যে কাজটা করছে, স্ট্রং টেকেও কি একই কাজ করছে। এই ট্যাগ গুলো দেখবেন যে প্রত্যেকটা ট্যাগ আমরা গত ক্লাসে বলছি কি জোড়ায় জোড়ায় আসে। একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা ক্লোজিং। এটা ওপেনিং, লাস্টেরটা ক্লোজিং। ক্লোজিং ট্যাগের মধ্যে কি বেশ কম আছে? শুধু একটা স্ল্যাশ আছে, ঠিক আছে? দেখেন এটা ওপেনিং, লাস্টে গিয়ে এটা ক্লোজিং। প্রত্যেকটা ট্যাগ এইভাবে আসবে। এখন দেখেন আমরা এখানে এই ট্যাগটা উপরে, এটা নিচে, হ্যাঁ, একটা নিচে একটা লিখছি, বাট এখানে দেখবেন যে এটা পাশে চলে আসছে, হ্যাঁ, এটা কিন্তু নিচে আসে নাই। এর মানে হচ্ছে এখানে আপনি যাই লিখেন না কেন, এই ট্যাগ গুলো ছাড়া বা কোড ছাড়া এই ব্রাউজার তেমন কিছু বুঝে না। সবকিছু কোড দিয়ে তাকে বলে দিতে হয়। এই যে মোটা হয়েছে, এটা কিন্তু আমরা বি ট্যাগ দিয়ে বলে দিচ্ছি এখানে, ঠিক আছে? বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ দিয়ে। তো আমরা এখানে যে নিচে লিখছি, এখানে যে এক লাইন নিচে লিখছি, সেটা কিন্তু ব্রাউজার বোঝে নেই। ব্রাউজারকে বোঝাইতে হবে যে এখান থেকে নিচের লাইনে যেন আসে, এর জন্য একটা ট্যাগ লিখতে হবে। তো তার আগে আমি এখানে জিনিস দেখাচ্ছি। ট্যাগ হচ্ছে প্রথমত ট্যাগ দুই প্রকার। ট্যাগ দুই প্রকারের মধ্যে আমি যদি প্রথমটা বলি, এক নাম্বার হচ্ছে কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ। আরেকটা হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ কি, এমটি ট্যাগ কি? হ্যাঁ, কন্টেইনার ট্যাগ বলতে যেটাতে এরকম ওপেনিং এবং ক্লোজিং দুইটা ট্যাগ আছে। দেখেন এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ। এখানে বডি দেখেন শুরু, বডি শেষ, ঠিক আছে? একইভাবে টাইটেল শুরু, টাইটেল শেষ, হেড শুরু, হেড শেষ। এরকম প্রত্যেকটা ট্যাগ, যে সমস্ত ট্যাগ গুলোতে দুইটা ট্যাগ আছে, ওপেনিং এবং ক্লোজিং, সেগুলোকে বলা হয় কন্টেইনার ট্যাগ। অর্থাৎ এগুলোর মাঝখানে কোনো না কোনো যে কোনো একটা কন্টেন্ট থাকে, এগুলো কন্টেইন করে, ধারণ করে কোনো কন্টেন্টকে। তো এই জন্য এই ট্যাগটাকে মানে ওপেনিং ট্যাগ থেকে শুরু করে কন্টেন্টটা সহ, মাঝখানে যে লিখছি সেটা সহ, ক্লোজিং ট্যাগ সহ, অর্থাৎ পুরো লাইনকে একটা এলিমেন্ট বলে। এটা হচ্ছে একটা এলিমেন্ট, হ্যাঁ, এলিমেন্ট। এলিমেন্ট মানে কি? এলিমেন্ট মানে হচ্ছে any content with কি text with opening, আমি লিখে দিচ্ছি ওপেনিং এন্ড ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? তাহলে এলিমেন্টটা কি? এলিমেন্ট মানে হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এর মাঝখানে যে কন্টেন্টটা আছে সেটা, এবং আবার ক্লোজিং ট্যাগ পর্যন্ত। তার মানে একটা ট্যাগের শুরু থেকে মাঝখানে অনেক কিছু থাকতে পারে, শেষ পর্যন্ত পুরো এটাকে কি বলে? একটা এলিমেন্ট। তাহলে এখানে এটা একটা কি এলিমেন্ট, এখান থেকে কতটুক, এতটুক একটা এলিমেন্ট, আবার এখান থেকে এতটুক একটা এলিমেন্ট, ঠিক আছে? তাহলে আমরা মাঝখানে যদি কোনো কিছু থাকে, হ্যাঁ, এবং শুরু শেষ ট্যাগ থাকে, সেটাকে বলবো কি কন্টেইনার ট্যাগ। তাহলে বি ট্যাগ একটা কন্টেইনার ট্যাগ, স্ট্রং একটা কন্টেইনার ট্যাগ, বডি একটা কন্টেইনার ট্যাগ,
HTML একটা কন্টেইনার, এখানে যা দেখতে পাচ্ছি সবগুলো কি কন্টেইনার ট্যাগ। তাহলে এমটি ট্যাগ কি? এমটি ট্যাগ হচ্ছে জাস্ট একটাই ট্যাগ থাকবে, এখানে দুইটা ট্যাগ আছে, এমটি ট্যাগ হচ্ছে একটাই ট্যাগ থাকবে। যেমন একটা ট্যাগ দেখাচ্ছি, এটা হচ্ছে এরকম, যেমন আমি এখানে দেখাচ্ছি বিআর, দেখেন এই বিআর এর কোনো শুরু ট্যাগ বা শেষ ট্যাগ নাই, একটাই ট্যাগ হবে। তবে এই এমটি ট্যাগ গুলো দেখতে হচ্ছে ক্লোজিং ট্যাগের মতো। ক্লোজিং ট্যাগটা কেমন দেখেন, একটা স্ল্যাশ আছে, বাট এই স্ল্যাশটা ক্লোজিং ট্যাগের শুরুতে আসে। আমরা এই এমটি ট্যাগের মধ্যে এই স্ল্যাশটা দিব যে কোথায়, শেষের দিকে, দেখেন। তাইলে এই কালারটা পাচ্ছি আমরা, তার মানে এখানে ট্যাগটা ঠিক আছে। তাহলে আমরা এমটি ট্যাগ কাকে বলবো, যার একটাই ট্যাগ আছে এবং সেটা দেখতে ক্লোজিং ট্যাগের মতো, আর স্ল্যাশটা কোথায়, পরে, এটা হচ্ছে লাস্ট অ্যাঙ্গেলের আগে। বাট অন্যান্য ট্যাগের গুলোর যে স্ল্যাশটা আছে সেটা কিন্তু প্রথম অ্যাঙ্গেলের পরে, ঠিক আছে। এটা হচ্ছে পার্থক্য, এখানে দেখেন পার্থক্য। তাহলে আমরা এমটি ট্যাগ বলবো যেটা শুধু একটাই ট্যাগ, এবং এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না, যখন যেটা সামনে আসবে সেটা শিখে নিবেন, ঠিক আছে। আমরা এভাবে শিখবো আস্তে আস্তে। এখন আমাদের সামনে অনেকগুলো কি আসছে, কন্টেইনার ট্যাগ আসছে, আমরা অলরেডি দেখছি, বাট একটা কি আসছে, এমটি ট্যাগ আসছে। এখন এই এমটি ট্যাগের কাজ কি? এই এমটি ট্যাগের কাজ হচ্ছে লাইনকে ব্রেক করা। আমি এখন এই জিনিসগুলো কেটে দিচ্ছি, দেখেন এই এমটি ট্যাগটাকে আমরা কাট করে, এখানে বি আছে না, এই বি এর পরে এখানে আমরা কি করব, এটাকে পেস্ট করব, দেখেন। তাহলে আমরা বি এর পরে এই বি আর ট্যাগটা দিছি। বি আর এর কাজ হচ্ছে এই এই এলিমেন্টটা যেখানে শেষ, পরের এলিমেন্টটাকে সে নিচের লাইনে নিয়ে যাবে, দেখেন। আমি যদি এখন এখানে একটু সেভ করতে হবে, এটা দেওয়ার পরে সেভ, তারপরে এখানে শুধু রিলোড দিই, এখান থেকে দেখবেন যে নিচে নেমে যাবে। রিলোড দিলাম, এটা নেমে গেছে। তার মানে কি, এখানে কিন্তু দুইটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, আবার এটা একটা এলিমেন্ট। তাহলে এই দুইটা এলিমেন্টের মাঝখানে কি বসাইছে, একটা বিআর ট্যাগ দিছি আমি। এই বিআর ট্যাগের কাজ কি, এটা হচ্ছে উপরের এলিমেন্ট এবং নিচের এলিমেন্টকে ভাগ করা, মানে উপরের এলিমেন্ট থেকে নিচের এলিমেন্টকে যেন পরের লাইনে নিয়ে যাবে, হ্যাঁ, একই লাইনে থাকবে না, এটার কাজ হচ্ছে বিআর। এবং বিআর ট্যাগটা একটা কি ট্যাগ, এমটি ট্যাগ। এমটি ট্যাগটা একটাই ট্যাগ থাকে। তাহলে আশা করি বুঝছেন এই জিনিসগুলো। আহ এবার আসি, আমরা এই ট্যাগটা এখানে শেষে দিলেও পারবেন, আবার এটা চাইলে এখানে শুরুতে দিলেও পারবেন। অর্থাৎ এর মানে হচ্ছে বি এর ট্যাগটা যেখানেই থাকবে, তার পরের এলিমেন্টকে সে পরের লাইনে নিয়ে যাবে, এটা হচ্ছে তার কাজ। তাহলে আমরা এটা শুরুতে দিই, প্রত্যেকটা লাইনের শুরুতে ধরে দিলাম বা শেষে দিলাম, যে কোনো একটা। এবার দেখেন এখানে আমরা আরো কিছু ট্যাগ করব, আমি একটু দেখি আপনারা ঠিক আছেন কিনা। সবাই সবাই কি শুনতে পাচ্ছেন নাকি নেটের? জি, সবার শুনতে হ্যাঁ, পাচ্ছি। ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে। তাহলে আমরা আরেকটা ট্যাগ দেখবো, সেটা হচ্ছে গত ক্লাসে দেখছিলাম আই ট্যাগ। মানে লেখাটাকে আমরা কি করি, একটু বাঁকা করার জন্য আই, এটাকে ক্লোজ করব। দেখেন এই লেখাটা যদি আমি এখান থেকে এনে W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশটা যদি এখানে পেস্ট করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো, দেখেন এই লেখাটা কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। এই যে এটা পাশে চলে আসলো। তাহলে আমার কি করতে হবে, এই বিআর ট্যাগটা এখানে শুরুতে অথবা এখানে শেষে আমি একটা বিআর দিয়ে দিই, ঠিক আছে। তাহলে বি আর ক্লোজ করতে হবে পরে, ঠিক আছে, পরের দিকে ক্লোজটা করতে হবে। তাহলে এখন দেখবেন যে এটা নিচে নেমে গেছে। তাহলে দেখেন এইটা হচ্ছে আই ট্যাগের মধ্যে আসছে, মানে ইটালিক। ইটালিকটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা জাস্ট আই কে, মানে অন্য একটা ট্যাগ আছে সেটা হচ্ছে ইএম ট্যাগ, আই কে এখানে ইএম করে দিবেন, ইএম, ঠিক আছে, এই ইএম করে দিবেন। এখানে আহ এখানে অনেক সময় দেখা যাবে যে আপনারা এরকম ট্যাগ করার সময় দেখেন আমার কিন্তু একটু যখন এটা বেড়ে গেছে, বড় হয়ে গেছে, উপরের লাইন থেকে দেখেন এটা লাইনটা বড় হয়ে গেছে, এটা কিন্তু নিচে চলে আসছে। হ্যাঁ, এভাবে চলে আসছে, মানে আমার উইন্ডোর মধ্যেই দেখা যাচ্ছে। অনেকের যেটা হবে, আমি যদি এখান থেকে আরেকটু কপি করে ধরেন এই জায়গায় দিচ্ছি, দেখেন তাও কিন্তু দেখেন এটা নিচের দিকে চলে আসছে, কিন্তু অনেকের যেটা হবে এদিকে ডান দিকে চলে যাবে। এটা ঠিক করার জন্য যেটা করবেন আপনারা, এই এডিটরের মধ্যে উপরে দেখবেন যে মেনু বার আছে, এখানে ভিউ নামের একটা অপশন আছে। ভিউতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ওয়ার্ড র্যাপ, দেখেন ওয়ার্ড র্যাপ আমার ঠিক করা আছে, হ্যাঁ। ওয়ার্ড র্যাপে আপনারা কি করে দিবেন, ঠিক করে দিবেন। আমি যদি ওয়ার্ড র্যাপে তুলে দিই ঠিকটা, দেখেন এটা কিন্তু ডান দিকে চলে গেছে, মানে একটা লাইন আসলে এটা ডান দিকে অনেক দূরে চলে যাবে, হ্যাঁ, মানে আপনার উইন্ডোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তো আপনি যদি আপনার উইন্ডোতে কাজ করার সময় শুধু উইন্ডোর মধ্যে সীমাবদ্ধ রাখতে চান, যতটুকু উইন্ডো, এর জন্য যেটা করতে হবে, এখানে ওয়ার্ড ভিউতে ক্লিক করে ওয়ার্ড র্যাপে ক্লিক করে দিবেন, তাইলে একটা লাইন এভাবে উইন্ডোর মধ্যে নিচে নিচে চলে আসবে। আচ্ছা, এটা একটু ঠিক করে নেবেন যাদের সমস্যা হবে।
তাহলে আমরা এই আই ট্যাগের যে কাজ ইএম ট্যাগেরও একই কাজ দেখবো এখন। দেখেন আমি যদি এখন রিলোড এখানে একটু একটা লাইন বেড়ে গেছে, এটা আমি বাদ দিচ্ছি। তাহলে ইএম ট্যাগের মধ্যে দিছি, আমি এখন যদি রিলোড দিই দেখেন এটা আবার আসছে আরেকটা একই আই ট্যাগের যে কাজ ইএম এও একই কাজ। এখানে আমি একটু একটা বিআর দিয়ে দিব, প্রতিটা লাইনের সাথে যদি বিআরটা দিয়ে দিই তাহলে হচ্ছে এটা পরের লাইনে চলে যাবে। হ্যাঁ এই আচ্ছা, তাহলে আমরা আই ট্যাগটা বুঝে গেছি। এরপরে আমরা আরেকটা ট্যাগ দেখছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে ইউ ট্যাগ মানে আন্ডারলাইন। আমরা ইউ কে এখানে ক্লোজ করে এর ভিতরে আমি আবার একইভাবে এই লেখাটাকে দিয়ে দিচ্ছি, তাহলে এটা কি হবে আন্ডারলাইন হবে, এটা নিচে আসবে যেহেতু এই এলিমেন্টের শেষে কি করা আছে বিআরটা দেওয়া আছে। দেখেন এই আন্ডারলাইনটা আরেকটা ট্যাগ দিয়ে করা যায়, আমি বিআরটা একটু দিয়ে দিই যেন নিচে নিচে আসে লাইনগুলো। এই আন্ডারলাইনটা আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে আইএনএস। আইএনএস এটা আইএনএস কে ক্লোজ করবেন আইএনএস। তাহলে এই লেখাটাকে যদি আমি এখন এই লেখাটাকে কপি করে আইএনএস এর মধ্যে রাখতেছি, তাহলে এই ইউ ট্যাগের যে কাজ আইএনএস এরও কি একই কাজ হবে। দেখেন নিচে আরেকটা আসবে একই ভাবে কাজ হবে। আচ্ছা, এবার আমরা বিআরটা একটু আবার দিয়ে দিই, তাহলে দেখেন প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু ট্যাগ দিয়ে করব বা কোড দিয়ে করব। এখানে আমি আরেকটা ট্যাগ নতুন করে বলতেছি আজকে, সেটা হচ্ছে ডেল ট্যাগ। ডেল ডেলকে ক্লোজ করব। এভাবে ট্যাগগুলো আমরা 140টা মতো ট্যাগ শিখবো, বাট এখানে সবগুলো শিখতে হবে না আপাতত, আমরা অনেক কিছু পরের কোর্সে গিয়ে শিখবো এইচটিএমএল সিএসএস এ গিয়ে। বাট যেগুলো এইচটিএমএল এর জন্য দরকার সেগুলো শিখবো, এবং ট্যাগগুলো নিয়ে মাথা কামানোর কিছু নাই, এই জিনিসটা আমি বলে দিচ্ছি, খেয়াল রাখবেন। এগুলো যখন যেটা আসে এবং যেই ক্লাসে যেই ট্যাগগুলো আমরা কভার করতেছি সেগুলোই জাস্ট শিখবেন, এবং আস্তে আস্তে দেখবেন যে আপনার অনেকগুলো ট্যাগ মাথায় এসে যাবে। হ্যাঁ, টেনশন করতে হবে না যেগুলো কিভাবে মুখস্থ করবে, এগুলো মুখস্থ করার কিচ্ছু নেই। তাহলে দেখেন ডেল ট্যাগ, ডেল ট্যাগের মধ্যে আমরা যদি একটা লেখাকে লিখি সেটা কি হবে, আমি এখানে এটা দিলাম। দেখেন এই ডেল ট্যাগের মধ্যে যেটা দিব সেটা হচ্ছে মাঝ বরাবর কাটা যাবে। দেখেন আপনারা অনেক সময় যে ওয়েবসাইটে দেখে থাকবেন যে মানে একটা ওল্ড প্রাইস নিউ প্রাইস, ওল্ড প্রাইসটা কেটে দিছে মাঝখানে। হ্যাঁ, এই যে এটা একটা মানে সিস্টেম। হ্যাঁ, আপনি কিছু একটা লিখলেন, এখানে মনে করেন একটা সংখ্যা লিখলেন, আপনি 9000 ধরেন লিখলেন, ঠিক আছে, এটা ধরেন এটা এখন দেখা যাবে যে এই 9000টা কি হবে এখানে কাটা যাবে, ঠিক আছে। তো আমরা মাছ বরাবর কাটার জন্য ডেল ট্যাগ ইউজ করতে পারি। এই ডেল ট্যাগটা আমরা চাইলে মানে মাছ বরাবর কাটার জন্য শুধু এস ব্যবহার করতে পারি, শুধু এস ট্যাগ। দেখেন এস কে ওপেনিং করবেন, এস কে ক্লোজ করবেন। এখন আমি বিআর ট্যাগটা ইউজ করি নিচে নিচে যেন আসে, বিআর কপি প্রত্যেকটা লাইনের যেন দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, তাইলে একটু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, দেখবেন যে এটা হচ্ছে কি ট্যাগ, ডেল ট্যাগ, এটা হচ্ছে এস ট্যাগ। এই কাজটা আরেকটা ট্যাগ দিয়ে করা যায়, সেটা হচ্ছে নিচে এটা একটা কপি করতেছি একটা লাইন কপি করতেছি। দেখেন এখানে আমরা স্ট্রাইক দিতে পারি, স্ট্রাইক এস টি আর আই কে স্ট্রাইক ট্যাগ। এখানে আপনারা কি করবেন, এস কে ক্লোজ করবেন, এস টি আর আই কে স্ট্রাইক ট্যাগ। এই স্ট্রাইক ট্যাগের কাজও কিন্তু একই, দেখবেন যে এটা এভাবে আসছে। এই লেখাগুলো একটু নিচে আসছে, আমি বিআর দিয়ে চাইলে আমরা একটা লাইনকে যেভাবে নিচে নামাইতে পারি এরকম একটা লাইন ক্রিয়েট করতে পারি। এই যে বডি আছে, বডির উপরে যদি আমি বেশ কয়েকটা বিআর দিয়ে দিই তাহলে প্রতিটা বিআরের জন্য একটা করে লাইন কি হবে ফাঁকা হবে। আমি যদি রিলোড দিই নিচের দিকে দেখবেন যে অনেক জায়গা হয়ে গেছে। হ্যাঁ, এখানে লাইনগুলো ফাঁকা হয়েছে। আচ্ছা, এবার তাহলে আমরা ডেল ট্যাগ, এস ট্যাগ, স্ট্রাইক ট্যাগ সবগুলো কিন্তু কি একই ট্যাগ। এরপরে ধরেন আরেকটা ট্যাগ আছে, এটা দেখবেন যে এই লেখাগুলো বাম দিক থেকে আসতেছে। হ্যাঁ, এভাবে আমি যদি ঠিক মাঝখানে একটা এলিমেন্টকে আনতে যাই তাহলে একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ধরেন সেন্টার ট্যাগ। এখানে ধরেন একটা ট্যাগ দিচ্ছি সেন্টার, সেন্টারকে ক্লোজ করব। এর মাঝখানে যদি কিছু একটা লিখেন, হ্যাঁ ধরেন এটাকে কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে এখন দেখবেন যে এটা আসবে ঠিক মাঝখানে। হ্যাঁ, তাহলে যদি আপনি এভাবে উইন্ডোর ঠিক মাঝখানে যদি কিছু একটা আনতে যান তাহলে কি করবেন, সেন্টার ইউজ করবেন, সেন্টার ট্যাগ। এখানে খেয়াল রাখবেন সেন্টারের স্পেলিংটা, এটা হচ্ছে CENTER,
সেন্টারটা কিন্তু আবার CENTRE স্পেলিং কিন্তু দুইটা আছে, হ্যাঁ, এখানে এই স্পেলিংটা ইউজ করতে হবে, ওইটা নিয়ে কাজ করবে না। তাইলে আমরা এবার এটা আরেকটু নিচে আর কিছু ট্যাগ শিখি। ধরেন হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা, এর আগে আরো ছোট 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 কিছু ট্যাগ আছে। ধরেন স্প্যান ট্যাগ আছে, স্প্যান। স্প্যান ট্যাগের কাজ তেমন কিচ্ছু না। এখানে যদি আপনি কিছু একটা লিখেন সেটা নরমালি শো করবে। আমি দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে স্প্যান ট্যাগের মধ্যে আসছে। এখানে এটা আসলে তেমন কিছু চেঞ্জ না, নরমালি একটা ফন্ট যেভাবে চেঞ্জ যেভাবে শো করে সেভাবে এখানে শো করবে। বাট স্প্যান ট্যাগ আমরা কেন নিই, আমাদের অনেক সময় নরমাল কোনো একটা লেখা বা কিছু একটা লিখতে হবে, তখন হচ্ছে আমরা স্প্যান ট্যাগটা নিই। আবার অনেক সময় আমাদের কিছু সিলেক্টর আছে যেগুলো সিএসএস এ গেলে বুঝতে পারবেন, সিলেক্টর ইউজ করার জন্য এই স্প্যান ট্যাগটা আমরা নিয়ে থাকি। হ্যাঁ, নরমালি এখানে এভাবে এভাবে লিখতে পারবেন না, ঠিক আছে, মানে ট্যাগ ছাড়া কিছু লেখা যাবে না এখানে। এই জন্য আমরা ট্যাগের ভিতরে লেখার জন্য স্প্যান ট্যাগটা নিই। স্প্যান ট্যাগের আলাদা তেমন কোনো কাজ নেই। আচ্ছা, এবার আসেন আমরা ধরেন যে H2O, এখানে দেখেন আমরা এই সংকেতটাকে, এটা রাসায়নিক একটা সংকেত, আমরা জানি যে H2O, টুটা কোথায় থাকে, নিচের দিকে থাকে। তো এখানে কিন্তু নিচে নামানোর সুযোগ নেই। এখানে যেটা করতে হবে, H2O কে নরমালি আমি ধরেন এখানের মধ্যে রাখি, এখানে রাখি, তাহলে এটা H2টা নরমালি এইভাবে এটা শো করতেছে। তো H2 কে যদি আমি টুটাকে যদি নিচে নামাতে যাই, মানে এইচ এর নিচে, হ্যাঁ, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট পাওয়ার, মানে নিচের পাওয়ার, ঠিক আছে। তো আমরা টু কে একটা ট্যাগের মধ্যে রাখবো, এইচ এর পরে একটা ট্যাগ দিব, দেখেন এইচ এর পরে একটা ট্যাগ লিখবো, এটা হচ্ছে SUB, এটাকে ক্লোজ করব SUB। এই SUB বা সাবস্ক্রিপ্ট, হ্যাঁ, এটার মাঝখানে টু কে রাখবো, ঠিক আছে। তাহলে যাকে আমরা অন্য কোন সংখ্যার নিচে নামাবো, তখন মানে যে এইচ এর নিচে নামাবো, এইচ এর পরে এই ট্যাগটা দিতে হবে, এই ট্যাগের মাঝখানে যাকে নিচে নামাবো তাকে দিতে হবে। দেখেন তাইলে এখন কি হবে, এটা যখন টু কে যখন আমরা এই ট্যাগের মাঝখানে রাখছি, এই দেখবেন যে এখান থেকে আমি রিলোড দিচ্ছি, দেখবেন যে টুটা নিচে নেমে গেছে, ঠিক আছে, নিচে নেমে গেছে। এভাবে হচ্ছে আমরা নিচে নামাইতে পারি। এই জিনিসটাকে আমি আহ যদি উপরে তুলতে যাই, ধরেন টু কে আমরা এইচ এর উপরে তুলতে যাচ্ছি, তাহলে কি হবে, এটা পাওয়ার সুপারস্ক্রিপ্ট পাওয়ার, হ্যাঁ, সুপারস্ক্রিপ্ট থেকে SUB কে জাস্ট পি করে দিবেন, পি, বি এর জায়গায় জাস্ট পি, মানে এটা সুপারস্ক্রিপশন থেকে সুপারস্ক্রিপ্ট, হ্যাঁ। তাহলে SUP এর মাঝখানে যেটা রাখবেন সেটা কি হবে, উপরে উঠে যাবে। দেখবেন যখন এটা উপরে উঠে গেছে, এটা কেন দুইটা, এখানে যদি আমি একটা BR ক্রিয়েট করি, তাহলে কি হবে, একটা নিচে একটা থাকবে BR। এখন দেখবেন যে এই যে, তাহলে একটা নিচে আর একটা উপরে, উপরে উপরে হচ্ছে এই টুটা সাধারণত উপরে হয় না, নিচে হয়। আমরা যদি উপরে ধরেন একটা আয়ন ইউজ করতেছি, আমি ধরেন এটা উটা বাদ দিচ্ছি, এখানে ধরেন একটা প্লাস দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই যে আয়নটা আমরা উপরে লিখি রাসায়নিক সংকেতের মধ্যে, তাহলে H প্লাস, এই যে এই ধনাত্মক আয়নটা H প্লাসটা দেখবেন যে মাথার উপরে আছে। তাহলে এইভাবে করে হচ্ছে আমরা উপরে করার জন্য সুপারস্ক্রিপ্ট বা SUP ট্যাগ ইউজ করব, নিচে নামানোর জন্য SUB ট্যাগ ইউজ করব। সবাই তো আছেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা এটা অলরেডি বুঝে গেছি। এবার ধরেন আমরা কিছু হিডিং ট্যাগ শিখবো। হিডিং বলতে আমরা ধরুন প্যারাগ্রাফ লেখার সময় একটু বড় করে লিখি অনেক সময়, হ্যাঁ, একটা প্যারাগ্রাফের হিডিংটা লেখার জন্য, এই হিডিং এর জন্য কয়টা ট্যাগ আছে, এগুলো হচ্ছে H1, H1, এটাকে H1 কে ক্লোজ করতে হবে। এই H1 এর মধ্যে ধরেন আমি এখান থেকে এই W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ, এটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তাহলে H1 এর মধ্যে যেটা রাখছি সেটা কি হবে, দেখেন এখন এটা হিডিং আকারে অনেক বড় ফন্টে আসছে। এটা আমি যদি ব্রাউজারকে ছোট করি 100% এ রাখি, এই দেখেন এটা 100%। নরমালি বোল্ড ট্যাগ গুলো কত ছোট হয়ে আসছে, বাট এখানে H1 এর মধ্যে রাখছি সেটা কিন্তু কত বড়। তাহলে এটা সবচেয়ে বড় ফন্ট, হ্যাঁ, এটা হচ্ছে H1 এর মধ্যে যেটা থাকবে। তাইলে আমরা এখানে H1 হেডিং গুলো 6টা হয়, 6টা হেডিং হয়। আমি যদি এটা এগুলোকে যদি একটু একটু এভাবে করি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 6টা হেডিং হয়।
দেখেন আমি এখানে জাস্ট কি করব, প্রথমটা H1 টিক থাকবে, এরপরেরটাকে H1 কে 2 করে দিব। 2 করে দিলে 2 কে ক্লোজ করে দিবেন। হ্যাঁ, আপনারা এগুলো লিখবেন। আমি জাস্ট সময় বাঁচানোর জন্য, ক্লাসের সময় বাঁচানোর জন্য এগুলো জাস্ট কপি করতেছি। প্রতিটা ট্যাগ আলাদা আলাদা করে লিখবেন। এটা 3 করব। তাহলে যেটা হবে, হাতটা ক্লিয়ার হবে। ঠিক আছে? H3 এর মধ্যে এটা থাকবে। এতক্ষণ পরে এটা কে আসলো আবার? হুম, আচ্ছা। তাহলে H3 এটাকে আমরা H4 করে দিচ্ছি। এটা H4, H5, H5, H5 ওপেনিং করে ক্লোজ করবেন প্রত্যেকটাকে। H6, H6 ক্লোজ করলাম। এই যে H গুলোর মধ্যে আমরা H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ, এভাবে H6 ট্যাগ পর্যন্ত আমরা কয়টা ট্যাগ দিছি? 6টা ট্যাগ। আমি যদি এখন রিলোড দিই, আমরা 6টা লাইন, এখানে 6টা এলিমেন্টের আউটপুট দেখতে পাবো। দেখেন কিভাবে আসছে। এটা হচ্ছে H1 ট্যাগ, সর্বোচ্চ ফন্ট। H2 যখন দিছি একটু ছোট হয়ে গেছে, H3 আরো ছোট হয়ে গেছে, এভাবে হইতে হইতে H6 দিছি অনেক ছোট হয়ে গেছে। বাট এরপরও হিডিং মনে হচ্ছে। হিডিং বলতে একটু মোটা আকারে আসছে। হ্যাঁ, এগুলো মোটা আকারে আসছে। তাইলে আমরা যদি কোনো একটা প্যারাগ্রাফ বা কিছু একটা লিখতে যাই, সেখানে যদি হিডিং ইউজ করতে হয়, তখন আমরা H1, 2 এগুলো ইউজ করব। যখন যতটুকু হিডিংটা লাগে আরকি। ধরেন এই H2 টা আমাদের বেশি ব্যবহার হয়। হ্যাঁ, মাঝে মধ্যে H1 ও ব্যবহার হবে। তাইলে এখন প্যারাগ্রাফ লেখার সময় আপনি যদি এই জিনিসগুলোকে যদি মাঝখানে আনতে যান, তাহলে জাস্ট কি করবেন? ধরেন আমি H2 কে, এই H2 ট্যাগটাকে মাঝখানে আনতে যাই। তাইলে কি করব? H2 এর আমরা ধরেন এখানে একটা সেন্টার ট্যাগ দিব। সেন্টার ট্যাগ এস সরি CENTER, এটাকে ক্লোজ করব। CENTER, একটা ট্যাগের মধ্যে একাধিক ট্যাগ কিন্তু হয়। আমরা অলরেডি এখানে দেখছি কিন্তু যে হেড ট্যাগের মধ্যে এটা আছে, বডির মধ্যে এটা আছে। হ্যাঁ, এভাবে দেখেন এখানে একটার ভিতরে একটা আছে। আমরা যদি এখানে সেন্টারের ভিতর চাইলে H2 কে কি করে দিতে পারবো, আমরা রাখতে পারবো। এটা কাট করে আমি কি করতেছি, সেন্টার ট্যাগের মাঝখানে রাখতেছি। দেখেন তাহলে হচ্ছে এটা সেন্টার শুরু, লাস্টটা হচ্ছে সেন্টার শেষ। এর ভিতরে কি আছে? H2 ট্যাগ আছে। তাহলে H2 টা নরমালি একটা হিডিং। এই সেন্টারের কারণে কি হবে? এটা মাঝখানে আসবে। দেখেন H2 টা মাঝখানে চলে আসছে। ঠিক আছে? ওই যে 9000, এটা আমরা জাস্ট সেন্টার ট্যাগ ইউজ করছি। তাহলে আপনারা চাইলে একাধিক ট্যাগ সহকারে সেন্টার ট্যাগের মধ্যে না, যে কোনো ট্যাগের মধ্যে, মানে একটা ট্যাগের মধ্যে অনেকগুলো ট্যাগ ইউজ করা যায়। তাহলে আমরা সেন্টার এটা মাঝখানে নিয়ে আসছি। এইভাবে যে কোনো কিছুকে, মানে যে কোনো হিডিং কে আপনি এভাবে মাঝখানে রাখতে পারবেন। এরপরে আপনি যদি কোনো একটা প্যারাগ্রাফ লিখতে চান, তাহলে কোন ট্যাগ ইউজ করবেন? প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ লাগে। পি ট্যাগ, জাস্ট পি। পি এখানে দিব, পি কে ক্লোজ করব। এর ভিতরে আপনি একটা প্যারাগ্রাফ লিখতে পারবেন। হ্যাঁ, আমি ধরেন এখান থেকে বেশ কয়েকটা লাইন এখানে কপি করে দিচ্ছি। এটা একটা প্যারাগ্রাফে পরিণত হবে। হ্যাঁ, দেখেন এটা অনেকগুলো লাইন লিখে দিলাম এই পি ট্যাগের মধ্যে। তাহলে আমি যদি এখন রিলোড দিই, আমরা কিন্তু এই প্যারাগ্রাফটা দেখতে পাবো। হ্যাঁ, এভাবে যদি যে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে চান, সেটা আপনি পি ট্যাগের মধ্যে লিখতে হবে। পি মানে প্যারাগ্রাফ। তাইলে আমরা হচ্ছে মূলত, আচ্ছা এখানে এই যে দেখেন এটা অনেক লম্বা লাইন। এই যে ওয়ার্ড ভিউর মধ্যে ওয়ার্ড র‍্যাপ যেটা দেখাইছি একটু আগে, এটা যদি তুলে দেন, তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু পি এর লাইনটা অনেক দূরে চলে গেছে ডান দিকে। হ্যাঁ, এইভাবে এখানে স্ক্রল করে আসলে কাজ করা পসিবল না। সেজন্য যেটা করতে হবে, লাইনগুলো যেন নিচে নিচে দেখায়। লাইনটা একই লাইনে থাকবে বাট নিচে নিচে দেখাবে। সেজন্য ভিউতে গিয়ে ওয়ার্ড ড্রাইভে ক্লিক করে দিবেন। তাহলে লাইনগুলো নিচে নিচে চলে আসবে। বাট এটা কিন্তু এই পি এর শুরু থেকে এখানে শেষ পর্যন্ত একই লাইন, একটাই লাইন। আমি কিন্তু এখানে ইন্টার প্রেস করে দুইটা লাইন করিনি। আচ্ছা, তাইলে এখানে আরেকটা জিনিস হচ্ছে, সেটা আপনারা যেটা আচ্ছা এটা আগামী ক্লাসে আমরা বলবো। মূলত আজকে আমরা ফরম্যাটিং এর, মানে লেখালেখির কিছু ট্যাগ শিখছি। মোটা করে লেখার জন্য বি ট্যাগ, এরপরে স্ট্রং ট্যাগ একই কাজ করে। বাঁকা লেখার জন্য আই ট্যাগ, ইএম ট্যাগ। তারপর হচ্ছে আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ এবং আইএনএস ট্যাগ। তারপর হচ্ছে মাঝ বরাবর কাটার জন্য ডেল ট্যাগ, এস ট্যাগ, স্ট্রাইক ট্যাগ। মাঝখানে আনার জন্য কোন এলিমেন্টকে, এটা হচ্ছে সেন্টার ট্যাগ। স্প্যানটা নরমাল যে কোনো কাজের জন্য ইউজ করা যায়। এরপরে এসইউবি ট্যাগ হচ্ছে নিচে নামানোর জন্য, এসইউপি হচ্ছে উপরে তোলার জন্য। তারপরে হিডিং ট্যাগ H1 থেকে H6 পর্যন্ত আছে। তারপর হচ্ছে প্যারা ট্যাগ। এগুলো হচ্ছে মূলত লেখালেখি করার ট্যাগ। হ্যাঁ, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ট্যাগ ইউজ হয়। আমরা লেখালেখি করার জন্য এই ট্যাগ গুলো বেশি ব্যবহার করে থাকি।
ঠিক আছে? সবাই আশা করি বুঝতে পারছেন। একটু প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। কেউ একজন আনসার করেন। এখানে কারো কোনো প্রশ্ন আছে? রিপন ভাই কি অবস্থা? কোনো প্রশ্ন আছে? জি আলহামদুলিল্লাহ। না এখানে খুব ভালোভাবে বোঝা গেল। গত ক্লাসে একটু ল্যাকিং ছিল, বাট এই ক্লাসে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝতে পারলাম। হ্যাঁ, আর আস্তে গত আস্তে ক্লাসে দুই যে একটা ল্যাকিং ক্লাস ছিল করলে ছিল যে একটু ফার্স্ট ক্লিয়ার থেকে হয়ে যাবে। স্টার্টিংটাই। হুম। গত ক্লাসটা তো করছেন না? হ্যাঁ করেছি, কিন্তু স্টার্টিং এ আমার একটু গ্যাপ ল্যাকিংস হয়ে গেছে। সেটা হচ্ছে যে এই যে একটা ফোল্ডার তৈরি করে যে আমি ইন্ডেক্স ফাইলটা হচ্ছে এটাই আমি তৈরি করতে পারিনি এখনো। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা এটা সহজ। এই যে রাইট বাটন ক্লিক করে নিউতে যাওয়ার পরে টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ, এই যে ফাইলটা আসলো আচ্ছা এখানে আমি এখনই চেক। আপনি আবার করবেন, আগের ক্লাসটাও দেখবেন, এটাও দেখবেন। দেখেন এখানে এভাবে আসছে, আসার পরে আপনি যে কোনো একটা নাম দিবেন। না, আমি আমার নামটা দিচ্ছি, ধরেন ইলিয়াস হুসাইন, ঠিক আছে? এখানে একটা কয়েকটা ইনস্ট্রাকশন দিব, সেটা হচ্ছে দেখবেন এই রিনেমটা করার সময় এটা যেটা করবেন নাম্বারিং করে দিবেন না, মানে নাম্বার দিয়ে শুরু করবেন না। এবং হচ্ছে সবচেয়ে বেটার হয় সবগুলো ছোট হাতের দেওয়া, ঠিক আছে? সবগুলো ছোট হাতের লিখা। এবং মাঝখানে যদি একাধিক কি হয়, এখানে যদি একাধিক কি বলে যে ওয়ার্ড থাকে, মাঝখানের জন্য কোনো স্পেস না হয়, একসাথেই লিখবেন, ঠিক আছে? তো এগুলো জি পরবর্তীতে বুঝবেন আস্তে আস্তে। জাস্ট 3টা ইনস্ট্রাকশন মাথায় রাখবেন রিনেম করার সময়। নরমালি অন্য কোনো ফাইলে আমরা ইচ্ছা মতো রিনেম করতে পারি, বাট আমাদের এখানে যখন আমরা প্রোগ্রামিং এর বিষয়গুলো, ওয়েব ডিজাইনের বিষয়গুলো সামনে আসবে, মাথায় রাখবেন 3টা। একটা হচ্ছে নাম্বার দিয়ে শুরু করবেন না, রিনেমটা। তারপর হচ্ছে সবগুলো মানে স্মল লেটারে লিখবেন। এরপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কি, স্পেস দিবেন না। সবগুলো স্মল লেটার না হলেও চলবে, বাট এটা বেটার। হ্যাঁ, আর স্পেস না দেওয়াটা আরো বেশি বেটার। এই 3টা ইনস্ট্রাকশন মাথায় রাখবেন। যাই হোক, এগুলো এত জি বেশি ম্যান্ডেটরি না আপাতত। আলহামদুলিল্লাহ, এটা ইয়ে করেছি, কিন্তু হুম, যেটা ল্যাকিংসটা হয়ে গেল যে আপনি যে লিখছেন এটা কোথায় লিখতেছেন আমি এটাই বের করতে পারছি না। আপনি কোনটায়? যে পেজটাতে ডিরেক্টলি এইটা লিখছেন, এইটা এইটা এই যে এটা আমাদের যে ট্যাগ গুলো, হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ ট্যাগিং গুলো করতেছেন আপনি, যে ওয়ার্কিং গুলো, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট। হ্যাঁ, এই পেজটা আমি ক্রিয়েট কিভাবে আচ্ছা আসলো? বলতেছি আমি। এটা গত ক্লাসটা আবার একটু দেখবেন, সেখানে কিন্তু সবকিছু বলা আছে। আমি এখানে এটাতে গত যখন ক্লাসে ভিডিও পাইনি এখন। এটা এটা ফেসবুকে নিউ দেওয়া আছে, তো ফোল্ডার আমি থেকে নিউ ইউটিউবে আপলোড ফোল্ডার করতে করার পারিনি। পরে ওখান থেকে করতে হবে আর কি। এটা হচ্ছে আমি ইউটিউবে নিউ আমি ফোল্ডারে আমি নিউ ফোল্ডারে ঢুকলাম। ঢোকার পরে আমার যে ইন্ডেক্স যে এইচটিএমএল ফাইলটা তৈরি করেছি আমি, সেটাতে আবার ডাবল ক্লিক করলাম। হুম, করলে আমার সরাসরি একটা ওয়েব ফাইল আসতেছে, হ্যাঁ কিন্তু এখানে তো আমি কোনো রাইট করতে পারছি না। বুঝছি, আমি বলতেছি। এই যে দেখেন, এটা তো ওয়েব এটা এটা দেখেন, আমি অলরেডি ইলিয়াস লিখছি, টিএক্সটি যেটা দেখা যাচ্ছে, যখন সেটা চেঞ্জ করে দিব, যখন এটাকে আমরা কি করে দিব, এইচটিএমএল করে দিব, ঠিক আছে? জি এইচটিএমএল, তখন যেটা হয়ে যাবে, এটা একটা ওয়েব পেজে তৈরি হয়, মানে ওয়েব পেজে পরিণত হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, জি আমি জি যখন রাইট এখন রাইট। ক্লিক করব, তখন এটা তো ব্রাউজারে ওপেন হচ্ছে, কারণ এটা একটা ওয়েব পেজ। কিন্তু সেটাকে যখন আমরা এডিট করব, এর জন্য যেটা করতে হবে, একটা এডিটর লাগবে। এই রাইট বাটন ক্লিক করে এখানে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এই অপশনটা আসবে কখন? যখন আপনি যে কোনো একটা আপাতত ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে লিখবেন নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, এটা লিখবেন। এটা আমি গত ক্লাসে বলছি। লেখার পরে একটা ওয়েবসাইট আসবে, একেবারে প্রথমে যেটা আসবে, এই এই প্রথমে যেটা আসবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে ডাউনলোডে ক্লিক না থাকলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো একটা ভার্সন ইউজ করলে বেটার। তবে বেটার হচ্ছে আমি বলছিলাম মনে হয় 7.5 এটা বলছিলাম মনে হয়। তার কারণ হচ্ছে সেভেন আমি, পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স হ্যাঁ এটা কেন বলছি, কারণ হচ্ছে কিছু এক্সটেনশন যুক্ত করব আমরা, লেটেস্ট ভার্সন গুলোতে সেগুলো কাজ করে না। আমি মনে হয় এটাই নিছিলাম, কিছুদিন আগে আমি চেঞ্জ করছিলাম ভার্সনটা। এটা 7.5.6 বা 7 থেকে যে কোনো একটা করবেন। হ্যাঁ, 7.5 এখান থেকে যে কোনো একটা করবেন। এইটা এটা 7.5.6 পরবর্তীতে হ্যাঁ আপনি দেখবেন। 7.5.6। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে একটা এভাবে বক্স আসবে, এখানে ক্লিক করবেন। তাহলে কি হবে, এইখানে দেখবেন, অথবা ডান দিকে বাম দিকে দিকে দেখবেন, এটা অলরেডি ডাউনলোড হওয়া শুরু করবে। এই যে ডাউনলোড হওয়া শুরু করছে। আমার তো 64 বাইট, এটা কি কোনো প্রবলেম হবে? এটা সমস্যা নেই, সমস্যা নেই। এটা 32 বিটটা ইউজ করবেন আপনি। 64 হলেও এটা এটা 32 বিট ইউজ করবেন। আচ্ছা, তাইলে দেখেন এখানে ওপেন ফাইলে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি সেই ফোল্ডারে যাইতে পারবেন।
অথবা এখান থেকে সরাসরি ইনস্টল করে দিতে পারবেন। দেখেন আমি এটা ইনস্টল করতেছি না, যেহেতু আমার ইনস্টল করা আছে। এটা ইনস্টল করলে নতুন করে আমার অনেক কিছু নড়ে যাবে, এই জন্য আমি ইনস্টল করতেছি না। জাস্ট ইয়েসে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, এটা কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। 7.5.6 হ্যাঁ, এটা হচ্ছে, আমার তো সব শুরু হয়েছে 8 দিয়ে। এটা একেবারে লেটেস্ট ভার্সনটা, এটা 7.5.6 একেবারে লেটেস্ট ভার্সন। এটা আপনি যেটা দেখতেছেন এটা হচ্ছে লেটেস্ট, শুরু না, এটা শেষ, মানে বর্তমান লেটেস্ট। শুরু হয়েছে তো 1 থেকে অনেক জি। আগে থেকে, ঠিক আছে ধরেন। বাট আমরা তাহলে আমি লেটেস্টটা কি ইউজ করব না, 8 নিব, 8 নিব না 7 নিব ভাইয়া? 7টা নেবেন। লেটেস্টটা ইউজ করব না, কারণ 7 হচ্ছে 7.5.6 দেন, তাহলে লেটেস্ট মডেলটা আসবে আর কি। ওটা নিবেন। এই লেটেস্ট লেটেস্টটা ভার্সন। নিলেও আপনি আপাতত কাজ করতে পারবেন, বাট কিছু এক্সটেনশন যখন যুক্ত করব আমরা, তখন হচ্ছে আপনি আপনার কাজ করবে না। সেজন্য আমি বলতেছি ওল্ড ভার্সন নেওয়ার জন্য, পুরাতন থেকে একটা ভার্সন নেওয়ার জন্য। এই হচ্ছে বিষয়। 7.5.6 এটা নিবেন। এই ফাইলটা আপনি যদি ওখান থেকে ইনস্টল না হয়, আপনি এখানে গিয়ে মাই কম্পিউটার বা আপনার এই যে ফোল্ডার গুলোতে গিয়ে এখানে যাবেন, ডাউনলোড নামের ফোল্ডারটা থাকবে। এই ডাউনলোডের মধ্যে এই অপশনটা পাবেন। এটাতে ডাবল ক্লিক করলে এটা কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হওয়ার পরে আপনি যে ফাইলটা রেডি করবেন, সেখানে আসে দেখবেন যে রাইট বাটন ক্লিক করলে এই অপশনটা আসতেছে, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এডিট উইথ নোটপ্যাড। হ্যাঁ ওকে, এই জায়গাটার জন্য আমি যে এটা করতে পারি না, আমি ডাইরেক্ট প্র্যাকটিসও করতে পারতেছি না। হ্যাঁ, এটা আসলে তখন হচ্ছে আপনি এডিট করতে পারবেন এইখানে। হ্যাঁ, স্ট্রাকচার গুলো আপনি আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, তো বেশি কঠিন কিছু নেই। এবং এই জিনিসগুলো প্রথমে দেখছেন, যখন প্রথম ক্লাসে দেখলে আপনার মনে হবে যে কি কেন লিখতেছি, এইচটিএমএলটা কেন লিখতেছি, হেডট্যাগটা কেন লিখতেছি। কিন্তু আপনি যখন দুই একটা ক্লাস করে ফেলতেছেন, এটা আর কেন লিখতেছি আর মনে হবে না। হ্যাঁ, আপনি নিজেই বুঝবেন যে এটা আসলে এক্স্যাক্টলি। এই জন্য লিখতেছি, এটা এই জন্য আজকে লিখতেছি। ক্লাসটা খুবই খুবই মানে ভালো লেগেছে, খুবই এনজয় করেছি আজকে ক্লাসটা। ধন্যবাদ। এটা আর সামনে আগামী ক্লাসে আরো ভালো করে বুঝতে পারবেন, তবে আপনি যখন নিজে প্র্যাকটিসটা করবেন আরো ভালো করে বুঝবেন। এটা আপাতত দেখছেন যে, হ্যাঁ, নিজে যখন জি। করবেন তখন হচ্ছে আরো ভালো করে বুঝবেন। এবং ওই এটা ক্লাসটার সাথে সাথে আপনারা ফেসবুকে পাবেন, w3psb.com নামের যে ফেসবুক পেজ আছে সেটাতে পাবেন ঘন্টাখানেক পরেই। এরপরে হচ্ছে আমি ওই ইউটিউবে সিরিয়াল ধরে আমাকে কি করতে হয়, আপলোড করতে হয়। সেই জন্য আমি হচ্ছে করি নাই, যেহেতু ওখানে প্লে লিস্ট আকারে আপলোড করি। তো সেই জন্য আমি প্রথম ক্লাসটা এখনই আপলোড করি নাই, ওখানে করতে একটু দেরি হয়। আপনারা Yes. ফেসবুক থেকে সাথে আমি সাথে দেখে এখন নেবেন। এটা পেয়ে গেছি ভাইয়া, আমি এখন এটা অলরেডি ডাউনলোড করে আমি অলরেডি এডিট ফাইলে চলে গেছি, এখন এখানে টাইপ করতে পারছি। তো এখানে যাওয়ার পর আমি রিফ্রেশ দেবো, কোথায় যে রিফ্রেশের জায়গাটা দেখাবেন একটু? রিফ্রেশ হচ্ছে ব্রাউজারে, আপনি ব্রাউজারে যেখানে আসবেন, যখন ইনস্টল করার পরে রাইট বাটন ক্লিক করে আপনি কোন ব্রাউজারে আছেন। তার মানে ওই যে আমার ব্রাউজিং ফাইলটা, যেটা যে HTML ফাইলটা আছে, আগে ব্রাউজারে ঢুকে নিতে হবে, রাইট? হ্যাঁ, এটাও ওপেন থাকবে, এদিকে উইন্ডোটাও ওপেন থাকবে, দুইটাও আছে আপনার ওপেন। যখন ব্রাউজার এখানে যখন লিখবেন, লিখে যখন সেভ দিবেন, সেভ না দিলে কাজ করবে না, তখন আপনি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিবেন, ঠিক আছে, বা রিলোড দিবেন। এখানে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলেও হবে, কন্ট্রোল আর, তাহলে এটা রিলোড হয়ে যাবে, মানে ব্রাউজারে আসার পরে আর কি, ঠিক আছে। আপনি প্রথম ক্লাসটা আবার একটু দেখবেন, আপনারা প্রথম ক্লাসটা ফেসবুকে পাবেন, ফেসবুকের দুইটা পেজের লিংক আছে না, জি। ওই আমি w3psb.com, প্রথম ক্লাসে ফাইলটা খুঁজেছি কিন্তু পাইনি। এটা হচ্ছে আপনি ফেসবুকে যাবেন, আমার লিঙ্ক গুলোতে যাবেন, ওখানে লিঙ্ক গুলোতে যাবেন, গিয়ে ফেসবুক পেজ দুইটা আছে না, দুইটার মধ্যে যেটা w3psb.com, সেই পেজে সবগুলো ক্লাস আছে। অন্যান্য পেজগুলোতে অনেক সময় কিছু আপলোড হয়, কিছু আপলোড হয় না। হ্যাঁ, এই জন্য w3psb.com আপাতত সেটা ফলো করবেন এবং এটাতে আপনি ক্লাসটা পাবেন। ইয়েস, পেরে গেছি। ঠিক আছে। আর হচ্ছে আমি প্রথম ক্লাসটা আবার ইউটিউবে দিয়ে দিব, সেখান থেকেও পাবেন, তবে ঠিক ইউটিউবে আছে, আমি আপলোড অলরেডি করতে আমার পেরে সময় গেছি। লাগে। থ্যাংক ইউ ভাই। এই যে আপনি লাস্ট আমার এতটুকু দেখানোতে আমি পুরোটাই শিখে গেছি। এখন আমি ফাইলে যে ব্রাউজে যে একটা রিলোড করলে আমি পেয়েছি, আবার ওখানে রিরাইট করতে পারছি। হ্যাঁ, পারবেন। এখন ক্লাসটা একটু দেখবেন, ওই ক্লাসটা একটু দেখবেন, তাহলে আগের ক্লাসে কিছু মিস থাকলে সেটা পেরে যাবেন। ঠিক আছে হ্যাঁ, সবাই। আমি এটা ইনশাআল্লাহ আগামীকালকে করে নিব। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ধন্যবাদ সবাইকে। আর ক্লাসটা আমি একটু পরেই ফেসবুকে দিয়ে দিচ্ছি এখন, সেখান থেকে পাবেন এবং পরবর্তীতে ইউটিউবে পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। জি জি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।